থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাদের। ভিন্ন মতের সব দলকে নিয়ে রেইনবো স্টেট গঠনের আশা। মাঠের চিত্র এক মতন, ভিতরের চিত্র আরেক মতন, কারণ সবার আগে দেশ। বহুমাত্রিক মত থাকবে, সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট আশা করি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। 31 জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐক্যমত্য কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার পাহাড়ি জনপদে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে রাঙামাটিতে নিরাপত্তা জোরদার, সব অঞ্চলের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করার ঘোষণা নেতাদের। 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানানোর প্রত্যয় উপাচার্যের। জুলাই হত্যাযজ্ঞের 7 মামলায় ট্রাইব্যুনালের সাবেক মন্ত্রী, এমপি আমলারা, পলাতক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। এটা মনে হয় একটা ছোটখাটো বাজার। হকারের দখলে রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ, নির্মাণেই যেন দায় শেষ কর্তৃপক্ষের, নেই তদারকি, করা হয় না পরিষ্কার। ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা। টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। সেরা ক্রিকেট খেলার প্রত্যয় লিটনের, টাইগারদের সমীহ করলেও সব ম্যাচ জিততে চায় মেন ইন গ্রেন। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রে উত্তরণের ভিত্তি পাবে বলেও আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভিন্ন রাজনৈতিক মতের সবাইকে অন্তর্ভুক্ত করেই একটি রেইনবো স্টেট করতে চায় তার দল। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন বলেন, রাজনীতির মাঠে আলাদা মত থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। রোববার দুপুরে রাজধানী জিয়া উদ্যানে জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এক একজন শহীদের নামে এক একটি গাছ লাগান। এর আগে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ অবিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। একই দিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ স্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন। বলেন, মাঠের চিত্র যাই থাকুক, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক রয়েছে। কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে। এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না। মাঠের চিত্র এক মতন, ভিতরের চিত্র আরেক মতন, কারণ সবার আগে দেশ, মনে রাখতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম দলের নাগরিক সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানানোর ষড়যন্ত্র চলছে। উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানাবেন, এটা গ্রহণযোগ্য না। নির্বাচন বিলম্বিত করার মানেই দেশকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অনেকগুলো বিষয়ে একমত হয়েছে দলগুলো।
আলোচনা করে সংসদে উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে বলেও জানান তিনি। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপি, জামাত সহ 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাব সহ আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আজকে একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিশন সহ সভাপতি আলী রিয়াজ। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। 4টি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছি সেগুলো হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে 4টা প্রস্তাব এসেছে। সেটা নিয়ে সারাংশের উপর ভিত্তি করে প্রত্যেকটি গভীরভাবে পর্যালোচনা করে গুরুত্বের সাথে পর্যালোচনা করেই আমরা এই জায়গায় এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার গঠন এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা এই দুইটি বিষয় নিয়ে আজকে আলোচ্য সূচি নিয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং সকালে 11:30টার দিকে এই বৈঠক শুরু হয় এবং বৈঠকের পরপর তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি প্রথম আলোচনা করা শুরু হয়েছে এবং এর মধ্যে মধ্যাহ্নভোজের বিরতি আর কিছুক্ষণ পরেই শুরু হবে। তার আগ পর্যন্ত যে আলাপ আলোচনা হয়েছে তাতে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য যে কমিটি গঠন করার কথা সেটি আসলে কয়জন বিশিষ্ট কমিটি হবে সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার প্রস্তাব করেছে এবং কেউ কেউ এটিকে 7 সদস্য বিশিষ্ট কমিটি করার প্রস্তাব করেছে। তবে এর আগে কমিশন ঐক্যমত্য পৌঁছানোর জন্য সবশেষ 13 তারিখে যে বৈঠকটি অনুষ্ঠিত হয় তারপরে রাজনৈতিক দলগুলোকে তার নিজ নিজ প্রস্তাবের আহ্বান করে এবং 4টি দলের মধ্যে রাজনৈতিক দলগুলো তারা বিএনপি, জামাত সহ তারা প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবের মধ্যে থেকে এবং ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব সেটি সম্মিলিতভাবেই আজকে আলোচনা শুরু হয় এবং যে বিষয়গুলো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেয় সেটি হচ্ছে যদি সংসদ 2 কক্ষ বিশিষ্ট হয় তাহলে যে প্রস্তাবনাগুলো এসেছে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সেটি হচ্ছে সংসদ ভাঙার আগে এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে এবং অথবা যদি কোনো কারণে সংসদ আগেই ভেঙে যায়, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ভেঙে যায় তাহলে রাষ্ট্রপতিতে তিনি এই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের আহ্বান করবেন এবং যোগ্য ব্যক্তিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে তিনি নিয়োগ দেবেন এবং এর বাইরে তারপরে সেটির মেয়াদ হবে 90 থেকে 120 দিন এবং এইরকম একটি আলোচনা এখনও পর্যন্ত চলছে এবং পরবর্তীতে আরও দ্বিতীয় যে আলোচনাটি প্রধানমন্ত্রীর বিভিন্ন পদে থাকার বিষয় সেই আলোচনাটি এখন পর্যন্ত টেবিলে উত্থাপন করা হয়নি। তো দ্বিতীয়ার্ধে হয়তো সেই আলোচনাটি উত্থাপন হবে। তবে এর আগে অধ্যাপক আলী রিয়াজ তিনি আশা প্রকাশ করেছেন যে রাজনৈতিক দলগুলো এটি ঐক্যমত্যে পৌঁছাবে। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। জুলাই হত্যাযজ্ঞের মামলায় 38 জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় ট্রাইব্যুনালের হাজতখানা যেন পরিণত হয় পতিত আওয়ামী লীগের মিলন মেলায়। ইনুর এক অভিযোগ নিয়ে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। এদিন 7 মামলার মধ্যে 6 মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও একটি রিপোর্টও দাখিল করেনি প্রসিকিউশন। এদিকে কক্সবাজারের আলোচিত একরাম হত্যা মামলায় সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি সহ এদিন কাঠগড়ায় তোলা হয় 38 জনকে। ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় পতিত আওয়ামী লীগ নেতাদের মিলন মেলায়। সকাল 11:30টার পর একে একে এজলাসে নেওয়া হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি পলক সহ 16 জনকে। বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই হাসানুল হক ইনুর আইনজীবী আদালতকে বলেন কথা বলতে চান ইনু। এ সময় সাবেক এই মন্ত্রী বলেন গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়, এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিরোধিতা করেন চিফ প্রসিকিউটর। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন ন্যায় বিচারের স্বার্থে সবকিছুই শুনতে পারেন তারা। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। কারাগারের অভ্যন্তরে তার
ভয়েস রেকর্ড করা হয়েছে। তো কি উদ্দেশ্যের ভয়েস রেকর্ড করা হয়েছে এবং কেন রেকর্ড করা হয়েছে এ বিষয়ে আমি তার নিয়োজিত আইনজীবী বা আমার সাথে যারা ছিলেন তারা কেউ অবগত ছিলেন না, বা মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। পরে এই 12 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 45 জনের তদন্ত শেষ করতে সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তবে এই 45 জনকে ভিন্ন ভিন্ন মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হবে। 45 জন আসামি, আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য। তার মানে এই না যে এই 3 মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে। আবার এই 3 মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। তাকে আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন বিশেষ আদালত। আব্দুর রহমান বদি সাহেবকে আজকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে হাজিরার দিন ধার্য থাকলেও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়নি। তবে আলাদা আরও 5 মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও 21 জনকে হাজির করা হয়। সবগুলো মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার পাহাড়ি জনপদে এনসিপির জুলাই পদযাত্রা, স্লোগানে মুখর রাঙামাটি শহর। সব জনপদের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি। এর আগে চট্টগ্রামে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনে ফ্যাসিস্টের দোসররা বসে থাকায় যথাযথ সম্মান পাচ্ছে না জুলাই শহীদ ও তাদের পরিবাররা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। রোববার দুপুরে রাঙ্গামাটি শহরে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। সেখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ অন্য নেতাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। পরে সদর রোড থেকে পদযাত্রা শুরু হয়, স্লোগানে মুখর হয় রাজপথ।